আসসালামু আলাইকুম। কিংডম অফ এবং হরর রাজ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমাদের 22 নম্বর এপিসোড। এই এপিসোডের নাম দিয়েছি আমরা তালতলার অশরীরী। তো চলুন কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন জিলুর রহমান ভাই ময়মনসিংহ থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সাল 2005। ময়মনসিংহে যারা থাকেন তারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন রকমের মাছ বা পাঙ্গাসের জন্য বিখ্যাত হলো ত্রিশাল উপজেলা। আর এই ত্রিশাল উপজেলার 100টি জমির মধ্যে 90টিতেই হচ্ছে মাছ চাষ করা হয় বা পুকুর। আর কিছু কিছু আবাদি জমি থাকে, হয়তো কম, মানে আবাদি জমির পরিমাণ খুবই কম। আর যখন এই মাছ সিজন আসে তখন মাছ মানে পুকুর থেকে তোলা হয়। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে কাজ করার জন্য। এই উপজেলার স্থায়ী বাসিন্দা ছিল মনোয়ার ভাই। মনোয়ার ভাইয়ের ছিল অনেকগুলো পুকুর। আর তার যখন মাছ তোলা সিজন পড়তো তখন বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তার এই পুকুরে কাজ করতো। সিজনে কাজ করার জন্য একবার কাজীমুদ্দিন নামের একজন লোক আসে। এবার কাজীমুদ্দিনের ব্যক্তিগত মানে কাজীমুদ্দিনের বিষয়ে যদি বলতে যাই, কাজীমুদ্দিন ছিল সৎ, সত্যবাদী এবং কাজের প্রতি কোনো রকম ফাঁকি না দেওয়া একজন কর্মী, যাকে এই মনোয়ার ভাই অনেক ভালো লাগে। তো সিজনের যখন কাজ শেষ হয়ে যায় তখন মনোয়ার ভাই কাজীমুদ্দিনকে বলে যায়, কাজীমুদ্দিন, তুমি তো ভালোই কাজ করো, তোমার ভিতর বিশ্বাসও আছে, তুমি আমার এখানেই স্থায়ীভাবে কাজের লোক হিসেবে থেকে যাও। আর এই কাজীমুদ্দিন ভাইও তখন রাজি হয়ে যায়, কারণ এই মনোয়ার ভাই যে মালিক ছিল পুকুরে তার ব্যবহারও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু কাজীমুদ্দিন ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার এখানে স্থায়ীভাবে একজন কাজের লোক হয়ে থাকবো। তখন মনোয়ার ভাই তাকে একটি ছোট ঘর বানিয়ে দেয় এই পুকুরের পাশে, যেন পুকুরগুলো রাতের বেলা পাহারা দিতে পারে। এবং আশেপাশেরও কিছু পুকুর অন্য মালিকের, সেইগুলোর দায়িত্ব এই কাজীমুদ্দিনকে দেওয়া হয়। তো একদিন রাতের বেলা কাজীমুদ্দিন সব পুকুর পাহারা দিয়ে, মানে সব পুকুর পরিদর্শন করে আবার তার রুমের মধ্যে শোয়ার ঘরে এসে শুয়ে কিছুক্ষণ পর সে বাচ্চাওয়ালা মুরগির শব্দ শুনতে পায়। মানে মুরগির বাচ্চা অবস্থায় মুরগি যেমন শব্দ করে তেমন শব্দ শুনতে পায়। তখন কাজীমুদ্দিন ভাবতে থাকে যে এইখানে আবার এত এত মুরগি কই থেকে এলো, হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে এখানে চলে এসেছে। আর শিয়ালের উপদ্রব তো অনেক বেশি, মুরগি টুকির ভিতরে এনে রাখি, নয়তো শিয়ালে আবার খেয়ে ফেললে, সকালে ছেড়ে দিলে আবার যেখান থেকে এসেছে সেখানে মুরগিটি চলে যেতে পারবে। নাজিমুদ্দিন তার রুম থেকে বের হয়ে মুরগির শব্দের উৎস, মানে যেখান থেকে শব্দ আসছিল সেই শব্দের উৎস দিকে যাত্রা শুরু করে। তো কিছুক্ষণ পর সেই মুরগির দেখাও পেয়ে যায়, দেখে যে এই পুকুরগুলোর শেষে কি আবাদি জমি ছিল, এই আবাদি জমির পাশেই সেই মুরগিটি। মুরগিটিকে দেখে কাজীমুদ্দিন ভাই তো একদম বিস্মিত হয়ে যায় যে এত সুন্দর মুরগি, মানে তখন জ্যোৎস্না রাত ছিল, জ্যোৎস্না রাতে সেই মুরগিটি ঘুরঘুর করছিল। মনে হচ্ছিল যে মুরগি না, কোনো ময়ূরের মতো সুন্দর একটি প্রাণী। তখন কাজীমুদ্দিন ভাই ভাবতে থাকে, এটা হয়তো স্বাভাবিক কোনো মুরগি না, এটা হয়তো উঠতে পারে এরকম একটা মুরগি। এই মুরগিটিকে যদি আমি ধরতে পারি তাহলে বাজারে ভালোভাবে বিক্রি করা যাবে। তো কাজীমুদ্দিন ভাইয়ের মনে একটু লোভ চলে আসছে, মুরগিটিকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মুরগি বা মুরগির বাচ্চা কিছুই ধরতে পারে না। এক পর্যায়ে কাজীমুদ্দিন ভাই হাঁপিয়ে যায়, মানে মুরগিটিও হাঁপিয়ে যায়। তখন কাজীমুদ্দিন ভাই এবং মুরগি দুজনেই, মানে তারা একটু বিশ্রাম নেয়। এবং কাজীমুদ্দিন ভাই মুরগি ধরতে না পারলেও একটি মুরগির বাচ্চা ধরতে সক্ষম হয়। তো মুরগির বাচ্চা স্বাভাবিক মুরগির বাচ্চার মতোই চিৎকার করতে থাকে। তো কিছুক্ষণ পর কাজীমুদ্দিন ভাই অনুভব করে যে, মানে যে হাত দিয়ে মুরগির বাচ্চাটিকে ধরছে সেই মুরগির বাচ্চাটি আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এত গরম হয়ে যায় যেন গরম কয়লা হাতের ভিতর ধরে, সাথে সাথে মুরগির বাচ্চাটিকে ছেড়ে দেবে, মুরগির বাচ্চাটা মাটিতে পড়ে যায়। এবং কাজীমুদ্দিন ভাই তার হাতের দিকে লক্ষ্য করে দেখে যে তার হাতে ফুসকা পড়ে গেছে। তখন কাজীমুদ্দিন ভাই তো অবাক হয়েছে, এটা কি হলো, এই মুরগির বাচ্চা এত গরম হলো কিভাবে? তারপর বলে যে মুরগির বাচ্চাটিকে ছেড়ে দিয়েছিল সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই বড় মুরগির কাছে চলে যায়। তখন কাজীমুদ্দিন ভাই মনে একটু ভয় সঞ্চার হয় যে আসলে এইগুলো কি মুরগি নাকি অন্য কিছু। তারপর সেই বড় বড় মুরগিটির দিকে যখন তারা, কাজীমুদ্দিন ভাই লক্ষ্য করে যে এই বড় মানে মুরগিটি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এবং বড় হতে হতে একটি উট পাখির আকার ধারণ করে। এবং সেই, মানে এই মুরগিটির চোখ দুটো আগুনের জ্বল করছে, যেখানে চোখ নেই, মানে আগুন জ্বলছে চোখের ভিতর। এটা তো মনোয়ার ভাবে পিলে চমকে যায় যে, তখন মনোয়ার ভাবে ভাবে যে আমি তো অস্বাভাবিক কোনো কিছুর খপ্পরে পড়ে গেছি। তখন মনোয়ার ভাই কোনো কিছু মানে চিন্তা না করে দৌড়াতে শুরু করে। তখন সেই মুরগিটিও কাজীমুদ্দিন ভাইয়ের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। কাজীমুদ্দিন ভাই শব্দ শুনতে পাচ্ছিল যে ঘোড়া দৌড়ালে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। কাজীমুদ্দিন ভাই চিল্লাতে চিল্লাতে বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে শুরু করে, মানে দৌড়াতে থাকে। দৌড়াতে এক পর্যায়ে কাজীমুদ্দিন ভাই কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর কাজীমুদ্দিন ভাই আর কিছু মনে নেই। তো তার একটু পাশেই চাউল ভাঙা মিল ছিল। কারেন্ট না থাকায় চাউল ভাঙায় মিলে কর্মরত শ্রমিকরা বাইরে
বসে গল্প করছিল। হঠাৎ করে কিন্তু তারা শব্দ শুনতে পায়। তারা মনে করে হয়তো চোর এসেছে পুকুরে। তখন তারা দৌড়ে সেখানে যায়, যেখানে শব্দ এসেছিল সেখানে গিয়ে দেখেছে এই কাজীমুদ্দিন অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সেই কাজীমুদ্দিন ভাইয়ের যে মালিক মনোয়ার ভাই তাকে জানানো হয়। তারপর সেই মনোয়ার ভাই আসে, কাজীমুদ্দিনকে তার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যেই কিছুক্ষণ পর এই কাজীমুদ্দিন ভাইয়ের হেল্প করে এবং মনোয়ার ভাই তাকে বলে যে কাজীমুদ্দিন কি হয়েছিল, তুমি সেখানে এভাবে পড়েছিলে কেন? তখন এই কাজীমুদ্দিন ভাই এই মুরগির ঘটনাটি খুলে বলে। ও মনোয়ার ভাই বলে যে এই মুরগি নিয়ে এর আগে অনেক ঘটনাই ঘটেছে, তো তোমাকে কঠোর নির্দেশ দিলাম, মুরগি যদি কখনো দেখো মুরগির মন মতো থাকবে, তুমি তোমার মন মতো থাকবা, মুরগির আশেপাশেও যাবা না। তো কাজীমুদ্দিন ভাই বললে আচ্ছা ঠিক আছে। তো এরপরে যে কাজীমুদ্দিন ভাইয়ের জ্বর উঠবে বা কোনো সমস্যা হবে তখন কিছু হয়নি। তো ১ বছর পরের কথা, তখন এই মাছ তোলার সিজন, সারাদিন মোটর দিয়ে পানি সেচা হয়েছে, হাঁটু পর্যন্ত পানি আছে, কিছু মাছ ধরে হয়েছে আর বেশিরভাগ মাছ সে পুকুরেই আর রয়ে গেছে। পরের দিন সকালবেলা আবার মাছ ধরে গাড়িতে করে পাঠিয়ে দিবে। তো তখন সেদিন রাতে মালিক মনোয়ার ভাই কাজীমুদ্দিন ভাইকে বলে যে আজকে একটু ভালো করে পাহারা দিও, যেহেতু চুরির উপদ্রব বেশি, চোর এসে যেন মাছ চুরি করে না নিয়ে যায়। তো তো সেদিন কাজীমুদ্দিন ভাই একটু মানে ঘুম কমিয়ে দেয়, এই পুকুরের পাহারা একটু বাড়িয়ে দেয়, মানে বেশি করে পুকুরের চারপাশে ঘুরতে থাকে যেন মাছ কেউ চুরি করতে না নিয়ে যায়। তো দু একবার ঘোরার পর দেখে যে চোর নাই। তখন কাজীমুদ্দিন ভাই একটু ঘুমিয়ে নেয়, ঘুম থেকে আবার ১-২ ঘন্টা পরে উঠে আবার পুকুরের পাশে এসে দেখতে পায় যে ৫-৬ জন লোক এই পুকুরে, মানে একজন পুকুরে নেমেছে আর ৫ জন পুকুরের উপরে দাঁড়িয়ে আছে, বলতেছে যে মাছ দে মাছ দে। আর একজন মাছ ধরছে আর তাদের দিকে নিক্ষেপ করছে। এটা দেখে কাজীমুদ্দিন ভাই ভাবতে থাকে, আর তো ৬ জন আমি তো একলা তাদের সাথে পারবো না। তাড়াতাড়ি মালিককে ফোন দিই। তখন সেই মনোয়ার ভাইকে এই কাজীমুদ্দিন ফোন দিয়ে বলে যে মালিক, পুকুরে তো চোর পড়েছে, আপনি তাড়াতাড়ি ৭-৮ জন লোক নিয়ে আসেন। তখন কাজীমুদ্দিন ভাই একটু বুদ্ধি খাটাতে চায় যে এদের একটু ব্যস্ত রাখি, তাহলে মাছ যে ধরছে মাছগুলো আর ধরতে পারবে না। আমার সাথে একটু যদি তখন কাজীমুদ্দিন ভাই সেই পুকুরে থাকা লোকদের উদ্দেশ্যে বলে, এই পুকুরে কে রে, মাছ চুরি করছিস কেন? তখন সেই পুকুরে যারা যে ছিল তারা বলে, কাজীমুদ্দিন তুই তোর শোয়ার ঘরে যে শুয়ে পড়, এখানে আসিস না, এমনি তোর সাথে যে অনেক বড় হিসাব আছে, সেই হিসাবটি পরে মেটাবো। তখন কাজীমুদ্দিন ভাই বলে, মালিকের খবর দিছি, আস্তে আস্তে বাপের বেটা হইলে তোরা এখানেই থাকিস। তখন সেই পুকুরে থাকা একজন বলে ওঠে, তুই যদি বাপের বেটা হস তুই পুকুরে আসেই। তো কাজীমুদ্দিন ভাই তো খেপে যায় যে আমাদের এখানে চুরি করছে, আবার আমাকেই ধমক দিচ্ছে। এখন কাজীমুদ্দিন ভাই রাগ করে সে পুকুরে নেমে যায়। পুকুরে নেমে গিয়ে সেই লোকের কাছাকাছি গিয়ে তো একদম সারা শরীর কাজীমুদ্দিন ভাইয়ের স্তব্ধ হয়ে যায়। কাজীমুদ্দিন ভাই সেই মানে পুকুরে নেমে সেই লোকটির কাছে গিয়ে দেখতে পারে যে এটা স্বাভাবিক কোনো মানুষ নয়। এটার শরীর মানে একদম পুড়ে ঝলসে গেলে যেমন মানুষের শরীরের যে অবস্থা তেমন অবস্থা। কোথাও কোথাও গোস্ত খুলে পড়ছে, চাপার ২ পাশে কোনো গোস্ত নেই, সমস্ত দাঁত দেখা যাচ্ছে এবং চোখগুলোর ভিতরে আগুন জ্বলছে। আর এত পরিমাণ বাজে দুর্গন্ধ যেখানে নিঃশ্বাস নেয়, কাজীমুদ্দিন ভাইয়ের দায় হয়ে যাচ্ছে। কিন্তু কাজীমুদ্দিন ভাই তো তখন কি বলবে, তখন তো কাজীমুদ্দিন ভাই মনে মনে মানে ভাবতে থাকে যে আমি এটা কি করলাম, এগুলো তো একটাও মানুষ নয়। তখন কাজীমুদ্দিন ভাইকে সেই অবয়বটি ধরে বলে, কি রে বেটা, তুই না আমার কাছে রাগ পেয়ে আসলে আমাকে শাসন করার জন্য, শাসন কর। তখন কাজীমুদ্দিন ভাই আর সেই পুকুরে থাকার অবয়বটার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কাজীমুদ্দিন ভাই বুঝতে পারে যে পানি কম, আলা বেশি, যদি একবার আমাকে গেড়ে ফেলতে পারে তাহলে আমি আর বাঁচবো না। তো যতটুকু পারবো চেষ্টা করি এটির হাত থেকে ছাড়ানোর জন্য। তো এক পর্যায়ে কাজীমুদ্দিন ভাই অবয়বটির হাত থেকে মানে তাকে নিজেকে ছাড়িয়েও ফেলে, কিন্তু হঠাৎ করে আবার সেই অবয়বটি তার পা ধরে ফেলে এবং ধরে হেঁচড়াতে হেঁচড়াতে পুকুর থেকে তুলে কোনো একদিকে নিয়ে যেতে চেষ্টা করে। তখন কাজীমুদ্দিন ভাই ঘাস লতাপাতা যা পাচ্ছিল তাই আঁকড়ে ধরে থেকে মানে সেখানে তার হাত থেকে ছুটার জন্য আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তার সারা শরীর মানে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন কাজীমুদ্দিন ভাই বুঝতে পারে আস্তে আস্তে এই অবয়বগুলো তাকে একটি গাছের উপর তুলছে, আর সেটা হচ্ছে সেই পুকুর থেকে একটু কিনারের দিকে ধানি জমির পাশে একটা বড় তাল গাছ ছিল, সেই তাল গাছের দিকে। এই তাল গাছের ডালপালার মানে ধারালো ডালপালে কাজীমুদ্দিন ভাইয়ের শরীর তো কেটে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং কাজীমুদ্দিন ভাই এক পর্যায়ে বুঝতে পারে যে সেই তাল গাছের ভিতরে একটি অগাছা ছিল, বট গাছের মতো কিন্তু বট গাছ নয়, সেই গাছের একটি চিকন ডালে মানে সে আটকে পড়েছে। তারপর তার আর কিছু মনে নেই। তো কিছুক্ষণ পর
মনোয়ার ভাই তার দলবল নিয়ে সে পুকুরে আসে এবং এসে কোথাও ওই কাজীমুদ্দিনকে দেখতে পায় না বা চোরকেও দেখতে পায় না এবং পুকুরে এসে সে বুঝতে পারে যে এখানে ধস্তাধস্তি হয়েছে এবং কাদা এমনভাবে চতুর্দিকে ছিটিয়ে আছে যে অনেকজনে মিলে একজনকে হয়তো আঘাত করেছে বা এরকম কিছু একটা বোঝা যাচ্ছে, মানে অনেকগুলো পায়ের ছাপ সেখানে ছিল। তো নাজিমুদ্দিন ভাই সেই মানে কাদা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যেয়ে সেই তাল গাছ পর্যন্ত যায়। তাল গাছ পর্যন্ত গিয়ে লাইট ধরে সে দেখতে পায় যে কাজিমুদ্দিন ভাই সেই তাল গাছের ডগাছার ভিতরে ঝুলছে। তো অনেক কষ্টে তাকে সেখান থেকে নামানো হয়, সেখান থেকে নামিয়ে সরাসরি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আনা হয়। আনার ৩ দিন পর সেই কাজিমুদ্দিন ভাইয়ের জ্ঞান ফিরে আসে ও কাজিমুদ্দিন ভাই সমস্ত ঘটনা খুলে বলার পর কাজিমুদ্দিন ভাই যখন সুস্থ হয় তখন এই মনোয়ার ভাই সেই কাজিমুদ্দিন ভাইকে নিয়ে বড় তো হুজুরের কাছে যায়। তখন সেই হুজুর এই কাজিমুদ্দিন ভাইয়ের রুকিয়া করে এবং বলে যে কাজিমুদ্দিন একদিন একটি মুরগির ধরার জন্য অনেক চেষ্টা করে, আসলে সেগুলো মুরগি ছিল না, সেগুলো ছিল ২টি জিন এবং ২টি জিনের ৬টি বাচ্চা। সেগুলো ছিল ২টি জিন এবং ২টি জিনের ৪টি বাচ্চা। তো কাজীমুদ্দিন তাদের একটি বাচ্চাকে এমনভাবে ধরেছে সেই বাচ্চাটি খুঁড়া হয়ে গেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা এখনো কাজীমুদ্দিনের পিছনে লেগে আছে। আর এইগুলো হচ্ছে এমন প্রকৃতির জিন, এগুলো কোনো ধর্মে বিশ্বাসী নয়, তারা এখানেই থাকে, আর এগুলো কোনো জাতের অন্তর্ভুক্ত নাই। তাই এই জিনগুলোকে হাজির করা বা এই জিনগুলোকে বন্দি করাও সহজ নয়। আর এই জিনগুলোকে বন্দি করতে গেলে সবগুলো জিনকে একসাথে বন্দি করা যায় না। একটা জিনও যদি বাইরে থাকে সেই একটা জিন এমন চাপ প্রয়োগ করে যেন বাকি সবগুলো জিনকে ছেড়ে দিতে হয়। তো তাই কাজের মধ্যে আমি তোমাকে অনুরোধ করবো তুমি সেই জায়গায় আর কাজ করো না, সেখান থেকে কাজটা ছেড়ে দাও। আর একটি তাবিজ দিয়ে বলে যখন তুমি ওয়াশরুমে যাবে তখন এই তাবিজটা খুলে যাবে, পরে আবার এসে পরে ফেলবে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো কাজীমুদ্দিন ভাইকে তারপর বাড়িতে পাঠানো হয়। ১ মাস কাজীমুদ্দিন ভাই বিশ্রাম নেই, কিন্তু কাজীমুদ্দিন ভাই আর মনোয়ার ভাইয়ের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ, মানে গভীর ছিল যে কাজীমুদ্দিন ভাই সেই মনোয়ার ভাইকে বড় ভাইয়ের মতো দেখতো, আর মনোয়ার ভাই কাজীমুদ্দিন ভাইকে কোনো কবির মতো দেখতো না, সেও তার ছোট ভাইয়ের মতোই দেখতো। তো কাজীমুদ্দিন ভাই মনে মনে আবার মনোনিবেশ করে যে না, মনোয়ার ভাইয়ের কাছে মানে ওইখানেই কাজ করবো, আবার সে ফিরে যাবে। পরিবারের অনুরোধ সত্ত্বেও অনুরোধ জানায় যে সেখানে যাওয়ার দরকার নেই, কিন্তু সে অনুরোধ না শুনে আবার যায় এবং সে এবার তার বউ বাচ্চাকে নিয়ে যায়। বউ বাচ্চা একটি ভাড়া ঘরে, মানে বউ বাচ্চাকে নিয়ে একটি ভাড়া রুমে, ওই বউ বাচ্চা নিয়ে একটি রুম ভাড়া করে সেখানে তার বউ বাচ্চাকে রাখে এবং রাতের বেলা সেই যে আগের যে ঘরটা ছিল সেখানে আরো একটি লোক মনোয়ার ভাই দেয়, সেখানে আবার পাহারা শুরু করে এবং লাইটও লাগিয়ে দেয়। তো কিছুদিন পর তারপর আর কোনো সমস্যা হয় না, কিন্তু কিছুদিন পর একদিন ওই কাজীমুদ্দিন ভাইয়ের সাথে থাকা লোকটি মনোয়ার ভাইয়ের বাড়িতে যায় খাবার খাওয়ার জন্য রাতের বেলা। তো কাজীমুদ্দিন ভাই রুমের ভিতরে একাই ছিল, মোবাইল দেখছিল। পর্যায়ে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যেতে হয়। তখন সেই কবিরাজের দেওয়া তদবিরটি বা তাবিজটি রেখে বাইরে যায়। বাইরে গিয়ে প্রকৃতিক কাজ শেষ করবে এমন সময় কাজীমুদ্দিন ভাই দেখতে পায় যে তার সাথে যে লোকটি থাকতো সে খাবার খেয়ে রাস্তা দিয়ে আসার কথা, কিন্তু সে রাস্তা দিয়ে না আসে ধানি জমির মাঝখান দিয়ে আসছে। আরো লক্ষ্য করে যে তার হাতে টর্চ লাইট ছিল যাওয়ার সময়, কিন্তু এখন টর্চ লাইট। তো কাজীমুদ্দিন ভাই মনে করে হয়তো অন্যান্য কুকুরও সে পরিভ্রমণ করে এই দিক দিয়ে আসতেছে। তো কাজীমুদ্দিন ভাই উঠে রুমের দিকে যাবে, এমন অবস্থায় ওই যে তার সাথে যে থাকতো সেই লোকটি এসে পিছন দিক দিয়ে কাজীমুদ্দিন ভাইকে জড়িয়ে ধরে। তখন কাজীমুদ্দিন ভাই কিছু বুঝে ওঠার আগেই সে মানে শূন্যে উঠে পড়ে। সে পিছন থাকা লোকটি সে আস্তে আস্তে বড় হয়ে যায়, মনে হচ্ছিল যে সে ১৫ ফুটের মতো লম্বা হয়ে গেছে আর বিশ্রী গন্ধ শুরু হয়। তখন নাজিমুদ্দিন ভাই বুঝতে পারে যে এটা তো সেই লোকটা না, এটা হচ্ছে আমার এই আগের অবয়ব যেগুলার সাথে আমার এখনো শত্রুতা রয়ে গেছে। এখন কাজীমুদ্দিন ভাই তো আরো ভাবে যে আমার তো হুজুর যে তদবিরটা দিয়েছিল সেটা তো রুমের ভিতর রেখে এসেছি, এখন তো আমি নিরুপায়। কাজীমুদ্দিন ভাই আল্লাহ আল্লাহ স্মরণ করতে থাকবে। এমন অবস্থায় সেই অবয়বটি কাজীমুদ্দিনকে ধরে শূন্যে ছুঁড়ে মারে। কাজীমুদ্দিন ভাইয়ের ভাগ্য ভালো থাকায় এই কাজীমুদ্দিন ভাই মাছ ধরা পর কাদা মাখা যে পুকুরগুলো থাকে এমন একটি পুকুরে গিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে এমনভাবে পড়ে যে পেটের মধ্যে তার অর্ধেক শরীরই মানে ঢুকে পড়ে। তখন কাজীমুদ্দিন ভাই অল্প একটু মানে ওঠার চেষ্টা করে, তখন সে গল্পটি আবার কাজীমুদ্দিন ভাইয়ের কাছে আসে এবং এসে চুল ধরে উপরে টেনে তোলে। আর যখন চুল ধরে উপরে টেনে তোলে তখন কাজীমুদ্দিন ভাই বুঝতে পারে যে তার মাথার চুল চামড়া সহ ছিঁড়ে গেছে। সাথে সাথে কাজীমুদ্দিন ভাই মানে অজ্ঞান হয়ে যায়, তারপর তার আর কিছু মনে নেই। তো কাজীমুদ্দিন ভাইয়ের সাথে যে লোকটি থাকতো সে মনোয়ার ভাইয়ের বাড়ি থেকে খেয়ে আসার পর এসে রুমে এসে দেখে যে কাজীমুদ্দিন ভাই নেই, তখন সে মনে করে হয়তো পুকুর
দেখতে গেছে। তখন তারপর সে মনে করে যে নাজিমুদ্দিন ভাই হয়তো পুকুরের দিকে গেছে, আর নয়তো প্রাকৃতিক জায়গাতে ছাড়া দিতে গেছে। তো আধা ঘন্টা হয়ে যায়, কাজীমুদ্দিন ভাই তো আসে না। তখন সেই লোকটি কাজীমুদ্দিন ভাইকে উদ্দেশ্যে খোঁজার উদ্দেশ্যে তখন সেই লোকটি কাজীমুদ্দিন ভাইকে খোঁজার উদ্দেশ্যে বাইরে বের হয়। বের হয়ে কাজীমুদ্দিন ভাইকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। একটু এগিয়ে সে দেখতে পায় যে কাজীমুদ্দিন ভাই এই পুকুরের পাড়ের পাশে পড়ে আছে। এবং সেই লোকটি দৌড়িয়ে কাজীমুদ্দিন ভাইয়ের পালস চেক করে দেখে, মানে পালস বন্ধ। তখন সে ধরে নিতে কাজীমুদ্দিন ভাই আর নেই, কাজীমুদ্দিন ভাই মারা গেছে। তারপর সে মনোয়ার ভাইকে ফোন দিয়ে বলে যে কাজীমুদ্দিন আর নেই, কাজীমুদ্দিন দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তখন মনোয়ার ভাই তাড়াতাড়ি আসে এবং সেখানে অনেক লোকজন জমা হয়ে যায়, কিন্তু কেউ কাজীমুদ্দিনকে ধরতেছিল না। কারণ সে কিভাবে মারা গেছে এটা তো পুলিশ আসবে, সে তদন্ত করবে। এখন যদি তাকে ধরে হাতের ছাপে যদি আবার তারাও কোনো ঝামেলায় পড়ে যায়, এর জন্য কাজীমুদ্দিনকে কেউ ধরতেছিল না। তখন মনোয়ার ভাই এসে সবাইকে বলতে থাকে চোখে ধরো, ধরে আমার বাসায় নাও, কিন্তু কেউ ধরে না। তখন মাঝে মধ্যে মনোয়ার ভাই বললে যে এটা কোনো কথা হলো, একটি মানুষ এভাবে পড়ে আছে, মরেই থাক আর জীবন্তই থাক, তাকে এইভাবে পড়ে থাকতে দেওয়া কি ঠিক? একটু পরে পুলিশে জানানো হয়েছিল, কিছুক্ষণ পর টহলরত পুলিশও সেখানে চলে আসে। এবং এসে কাজীমুদ্দিন ভাইকে দেখে, মানে তার শরীর ধরে তাকে পর্যবেক্ষণ করে জানায় যে কাজীমুদ্দিন এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি তাকে আবার ময়মনসিংহ মেডিকেল নেওয়া হয়, কিন্তু সেখান থেকে কাজীমুদ্দিন ভাইকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। তো ঢাকা পাঠিয়ে দেওয়ার পর এক সপ্তাহ কাজীমুদ্দিন ভাই আইসিইউতে থাকার পর সে আবার মানে একটু সুস্থ হয়, আইসিইউ থেকে তাকে বের করে। দীর্ঘ 1.5 মাস চিকিৎসা নেওয়ার পর কাজীমুদ্দিন ভাই মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পর আবার সেই হুজুরের কাছে যায়, হুজুরকে জানাই যে হুজুর আবার তো এই সমস্যা হয়েছে। তখন সেই হুজুর বললো, কাজীমুদ্দিন আমি তোমার কোনো আগে বলেছিলাম তুমি সেখানে থেকো না, কারণ এই জিনগুলো তার বাচ্চার খুঁড়া হয়ে যাওয়ার প্রতিশোধ তোমাকে হত্যা করার আগ পর্যন্ত নিতেই চেষ্টা করবে। তখন কাজীমুদ্দিন ভাই কোনো উপায় না পেয়ে সেই মনোয়ার ভাইয়ের কাজটা ছেড়ে দেয়, আর মনোয়ার ভাই তাকে হিউজ পরিমাণ একটা টাকা দেয় যেন কাজীমুদ্দিনকে আর কোথাও কাজ করতে না হয়, বাড়িতে ব্যবসা করতে পারে। তো এই মনোয়ার ভাইয়ের কাজীমুদ্দিনের সম্পর্ক এখন আগের মতোই রয়ে গেছে। এখনো মাঝে মধ্যে সেই কাজীমুদ্দিন ভাই মনোয়ার ভাইয়ের বাড়িতে যায়। সকালে গেলে দুপুরবেলায় চলে আসে, গ্রামে যায়, গ্রামে সকলের সাথে দেখা করে। এটি ছিল এই তালতলার অশরীরীর প্রথম ঘটনা। এই তাল গাছ নিয়ে আরো আরো 2টি ঘটনা আছে। তো চলো 2 নম্বর ঘটনায় চলে যাই। সাল 1980 স্থায়ী একজন গৃহস্থ, তার জমি ছিল সেই তাল গাছের মানে সাথেই। তো ধান কাটার জন্য 3জন লোক নেই। লোক নিয়ে লোকগুলোর সাথে চুক্তি করে যে দুপুরের খাবার দিবে আর নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে। তো সেই দুপুরবেলা সেই মানে গৃহস্থ বাড়িতে আসে দুপুরে খাবার নিয়ে যাওয়ার জন্য। তো খাবার নিয়ে সেই খেতে গিয়ে দেখতে পাই যে তার যে গামলাগুলো নিয়েছিল 3জন 3 জায়গায় পড়ে আছে। এটা থেকে সে আবার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আরো অনেক লোকজন নিয়ে আসে। লোকজন নিয়ে এসে সেটা মানে সেই 3জনকে ধরে তুলে মানে তোলার চেষ্টা করে, বা 3জনকে হুঁশে ফেরার জন্য চেষ্টা করে। 3জন হুঁশে ফেরার চেষ্টা করতে গিয়ে দেখে যে একজনের ঘাড় মটকানো, সে সেখানেই মারা গেছে। আর বাকি যে 2জন আছে তারা অজ্ঞান হয়ে আছে। তো তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের জ্ঞান ফিরলে তারা নিজের মুখেই জানায় যে আমরা যখন ধান কাটতেছিলাম হঠাৎ করে একটি মুরগি দেখি অনেকগুলো বাচ্চা নিয়ে। আর এই মুরগি এত সুন্দর ছিল যে তার দেখে যে মারা গেছে সে লোক সামলাতে পারেনি, সে মুরগিটিকে ধরতে যায়। ধরতে যাওয়ার পর কিছুক্ষণ পর একটি দমকা হাওয়া আসে। হাওয়া আসার পর আমরা দেখতে পাই যে কালো একটি অবয়ব সেই লোকটার ঘাড়টা মটকে ফেলেছে, এবং তার দেখে সাথে সাথে আমরা অজ্ঞান হয়ে যাই। তো এই ছিল দ্বিতীয় একটি ঘটনা এবং তৃতীয় এবং শেষ ঘটনা। তো সাল 1990 তখন সেই এলাকায় মানে এই ত্রিশাল এলাকায় সেই তাল গাছকে নিয়ে এই ঘটনা। তো সেই এলাকায় সিসকে চুরির উপদ্রব মোটামুটি ভালোই ছিল। তো একদিন এক বাড়িতে শিং খুদে চুরি হয়। চুরি হওয়ার পর বাড়ির এক সদস্য সেটা বুঝতে পেরে চিল্লানি শুরু করে, মানে চিৎকার শুরু করে যে চোর এসেছে, চোর এসেছে। তখন সেই চোর জিনিসপত্র না নিয়েই মানে পালাতে থাকে, এবং তাকে দেখেও যে এলাকার আর অন্যান্য লোক ব্যক্তিবর্গ দেখে ফেলে, দেখে তাকে পিছন পিছন তাকে ধাওয়া করে। তো এক পর্যায়ে সেই চোরটি সেই তাল গাছের ওইখানে গিয়ে মানে এই জমিতে লুকিয়ে পড়ে। তখন এলাকাবাসী মানে খোঁজাখুঁজির পরও সেই চোরকে আর পায় না। তারা যাদের মন মতো বাড়িতে চলে যায়। আরও দিন ছিল শীতের দিন এবং অনেক কুয়াশা ছিল। তো সেখানেই সেই ধানি জমি পাহারা দেওয়ার জন্য 2 ভাই তাদের জমির পাশেই ছোট্ট একটি কুঁড়ে ঘর করে মানে রাতে পাহারা দেওয়ার জন্য থাকে। তো তারা কিছুক্ষণ পর একটি চিল্লানির আওয়াজ শুনতে পায়। তখন সেই 2 ভাই মনে করে হয়তো সেই চোরটি ধরা পড়েছে, আর ইচ্ছে মতো হয়তো এই চোরটিকে মারা হচ্ছে। তো চলো আমরা একটু দেখে আসি। তো তারা 2 ভাই সেই চিল্লানোর শব্দ
শোনার উৎস ধরে এগিয়ে যায় এবং দেখতে পায় যে ৬টি অবয়ব, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে আর এত কালো যে অন্ধকারেও এদের দেখা যাচ্ছে এমন পরিমাণ কালো। আর দেখে এরা দুজন সাথে সাথে সেই ধান খেতে বসে পড়ে এবং সেদিকে লক্ষ্য রেখে দেখতে পারে যে ৬টি অবয়ব সেই তাল গাছের দিকে যাচ্ছে এবং পিছনে থাকা অবয়বটি কিছু একটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সেই তাল গাছের ওইখানে গিয়ে টিকটিকি যেভাবে দেয়ালে চলাফেরা করে ঠিক এইভাবেই অতি দ্রুত গাছের উপর ৫টি অবয়ব উঠে পড়ে আর ৬টি মানে ৬ নম্বর অবয়বটি উঠতে কিছু একটা টেনে নিয়ে এসে উঠতে থাকে। উঠতে এক পর্যায়ে সেই যে আগাছার মতো ছিল সেই তাল গাছে সেখানে কিছু একটা বাঁচিয়ে রাখে। তো তারা সেই ২ ভাই নড়াচড়া না করে সকালের আলো ফোটার জন্য সেখানে অপেক্ষা করত। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণ পর আজান দিয়ে দেয় এবং দিনের আলো ফুটে যায়। তারপর তারা তাদের এলাকায় চলে যায় এবং এলাকাকে অনেক লোককে বলে এই কথাটি। তারপর অনেকজন মিলে সেই তাল গাছের ওখানে যায়। ওখানে গিয়ে দেখতে পায় যে সেই তাল গাছের ভিতর মানে একটি মানুষ বা সেই চোর, তারা ধারণা করে এটি হচ্ছে সেই চোর, সেই চোরটি ঝুলে আছে এবং তার শরীর ক্ষত-বিক্ষত, সমস্ত তাল গাছ রক্তে ভেজা। তারপর পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে সেই ব্যক্তিটিকে গাছ থেকে নামিয়ে দেখতে পারে চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, গলা থেকে পেট পর্যন্ত একদম চিরে ফেলা হয়েছে। তারপর পুলিশ সেই লাশটাকে নিয়ে যায়, নিয়ে অনেকবার তদন্ত করতে আসে এবং এসে তারা রিপোর্ট জানায় যে এই লোকটিকে যেভাবে হত্যা করা হয়েছে এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এভাবে নৃশংসভাবে হত্যা করা। আর নৃশংসভাবে হত্যা করা সম্ভব হলেও একটি মৃতদেহকে এত উপরে গাছের সেই আগাছার উপরে তোলাও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা অস্বাভাবিক একটি ঘটনা। এবং সেই তদন্তটি মানে এখানে ক্লোজ করে দেয়। তো এই ছাড়াও আরও বিভিন্ন রকমের ঘটনা রয়েছে এই তাল গাছকে নিয়ে। এই ৩টি হচ্ছে বড় ঘটনা। এই ছিল আমার পক্ষ থেকে ঘটনা। যদি আমার ঘটনা সিলেক্ট হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, এত সুন্দর ৩টি ঘটনা, হৃদয় বিদারক ঘটনাগুলো আমাদের কাছে তুলে ধরার জন্য। সত্য ঘটনা সবসময় আমরা সিলেক্ট করি সকলের কাছে প্রচার করার উদ্দেশ্যে। তো আগামী কোনো পর্বে আবার দেখা হবে সকলের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।